মিউট করেন। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দশমিকের পরে 3 ঘর, তারপরে যেটা থাকবে সেইটাই হচ্ছে আমার ওই রাউন্ডিং করব উপরে না নিচেই বা কত করব সেইটার উপর ডিপেন্ড করবে। তা এখানে যদি মিনিমাম 5 থাকে তাহলে আমি বলতে পারি রাউন্ড করে 1 বাড়িয়ে দিলাম, তখন অর্থাৎ এই 5 এর পজিশন হবে দশমিকের 3টে ঘর পরে যে চতুর্থ ঘর, সেই জন্য 3টে ঘর 0 দিয়ে তারপরে হচ্ছে যে চতুর্থটা 5 আসবে। এইটাই হচ্ছে এরর, রাউন্ডিং এরর। এখানে কয়েকটা এক্সাম্পল আছে যেটা আপনাদের বইতেও দেওয়া আছে। আচ্ছা এটা পড়ে যাই। এইটা এখানে দেখেন 67,000, 5.36 and 10.095। এই ক্ষেত্রে কি হচ্ছে, প্রথম যেটা 67,000 ব্র্যাকেটে আছে, the first discarded digit is in the position 0, position immediately to the right of 7, মানে প্রথম ডিসকার্ডেড হচ্ছে এই যে এখানটাই, এই যে প্রথম জিরোর জায়গায়। তাহলে অর্থাৎ পূর্ণ সংখ্যা যেহেতু এইটা 7, তার ইমিডিয়েট ডানে যেটা আছে সেটা, তাহলে এই জায়গায় যদি আমি 5 ধরি তাহলে হবে 500,500 হবে পসিবল এরর ম্যাক্সিমাম। ঠিক একইভাবে এইটা দি ফার্স্ট ডিসকার্ডেড ফিগার, এখানে হচ্ছে 3, তাহলে 3 এর পরের পজিশনটা, 3 এর পরের পজিশন হচ্ছে 0.00, তারপরে 5টা আসবে, তাহলেই 2 কে 3 করে দিতে পারি। তারপরেরটা হচ্ছে 5 এর পরের পজিশন, তার মানে 0.0005। স্যার ওইটার মানে ম্যাক্সিমাম এরর তো আসছিল আপনার 500, বাট মিনিমাম এরর চাইলে তো ওইটা 66,999 হবে, তাই না স্যার? 1 হবে। এইটা মিনিমাম এররটা একটু কনফিউজিং হবে। 66999 স্যার, এটা হলেই তো এক বাড়াই দিলেই তো 67,000 হয়ে যায়। না না স্যার, এক নম্বরের কথা বলছি আমি। এক নম্বরটা হ্যাঁ 66,999 হবে না যদি মিনিমাম এরর চায়, যে মিনিমাম এরর ইজ লাইক 66,999 কিন্তু সেইটা তো আপনার এই জায়গায় যদি 500 হয়ে থাকে অর্থাৎ এখানে 5 থাকে না, এটা হবে 999। হ্যাঁ স্যার 66,999। হ্যাঁ 669, তার মানে হচ্ছে 0.0001 মনে হয় এই টাইপের কিছু একটা হবে। কিন্তু এখানে যে ঘটনাটা ঘটবে, আমি এখানে তো 500 করলো, তার মানে এখানে যদি মিনিমাম হয়, মিনিমাম মানে যে এখানে তো 1 হতে পারে, তাই এখানে যদি 1 থাকে তাহলে তো আমার 67ই থাকে স্যার। কিন্তু এখানে তো আরেকটা কথা আছে, যেহেতু তিনটা জিরো, বেসিক্যালি আমরা যে কতটুক বেসিক্যালি এসএফ আই মিন ওইটার কি বলে সিগনিফিকেন্ট নিছে, ওটা তো ওইটার মধ্যেও তো একটা ব্যাপার বলে নাই তো। হ্যাঁ এইটা হচ্ছে যে সেইটা বলে দিলে পরেই বলা যাবে যে আসলে ম্যাক্সিমাম কত আর মিনিমাম। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার দুই নম্বরটা একটু করবেন, 5.63 এটা। হ্যাঁ জি স্যার, এইটা হচ্ছে রাউন্ডিং করে একদম এই 3টাকে আমি 3 পজিশনটাকে রাউন্ডেড করেছি। তাহলে রাউন্ডেড করলাম কেন? 3 এর পরে যে অঙ্কটা ছিল সেইটার কারণে। তাহলে 3 এর পরে ম্যাক্সিমাম কত হতে পারে, যেটার জন্য আমি 2 কে 3 করলাম মনে করেন, তাহলে জায়গাটায় যদি 5 থাকে 5, কিন্তু আমাকে যেহেতু বলছে যে ম্যাক্সিমাম এরর, তার মানে আপনি এখানে মিনিমামটা ধরবেন, তাহলে ডিফারেন্সটা বড় হবে। জি হ্যাঁ, ম্যাক্সিমাম এরর চাইলে এখানে মিনিমাম কত, মিনিমাম 5 থাকতে হবে, 6 থাকতে পারে, 7 থাকতে পারে, কিন্তু ওগুলো মিনিমাম হবে না। তাহলে 0.005 হবে এটা। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এইটা হচ্ছে যে এরর। তবে এররের উপরে খুব বেশি অঙ্ক এ পর্যন্ত দেখি নাই। আপনাদের যেটা পরীক্ষায় মাঝে মাঝে আসে, যে অনেক সময় বলে যে মানে হচ্ছে যে একটা হচ্ছে যে ম্যাথমেটিক্যালি এটা সলভ করা, আর একটা হচ্ছে গ্রাফিক্যালি এটা সলভ করা। তা ম্যাথমেটিক্যালি আমরা এটা দেখে এসেছি যে ম্যাথমেটিক্যালি
কিভাবে করতে হবে। গ্রাফিক্যালি আমি আপনাদেরকে একটু আইডিয়া দিই যে যদি কোনো ইকুয়েশন দেওয়া থাকে তাহলে গ্রাফটা কিভাবে প্লট করবেন, এইটাই আছে। এবং আপনাদের এখানে বইতে যেটা আছে সেটা হচ্ছে যে এক্সেল শিট ব্যবহার করে, কিন্তু এক্সেল শিট ব্যবহার করে ওই সীমাতে হয়তো অনলাইনে পরীক্ষা দিলে ল্যাপটপে এটা সম্ভব, কিন্তু আমরা ম্যানুয়ালি যখন পরীক্ষা নেব তখন তো আর ওই আপনি এক্সেল ইউজ করতে পারবেন না, তখন আপনাকে যেতে হবে। যেমন এক্সেলে খুবই সহজ, এটা আমি লাস্ট ক্লাসে যখন এক্সেল শিট নিয়ে কাজ করব তখন যারা জানেন না তাদেরকে দেখিয়ে দেব। এইরকম দুটো কলাম থাকলে ইজিলি এটা অটো চলে আসে। কিন্তু যদি আমার এক্সেল না থাকে সেক্ষেত্রে ম্যানুয়ালি করতে গেলে আমার গ্রাফটা কিভাবে আমি আঁকবো, সেটা হচ্ছে যে আমাদের যে আমরা এখানে দুটো জিনিস দেখাবো, একটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। তা আমরা লিনিয়ার কি কোয়াড্রেটিক ইকুয়েশন কি এটা কিন্তু আমরা আগে আলোচনা করেছি, শুধু আবার আমি একটু রিপিট করি যে লিনিয়ার মানে হচ্ছে যেটাকে গ্রাফ পেপারে প্লট করলে স্ট্রেট লাইন পাওয়া যাবে, সরল রেখা পাওয়া যাবে। আর কোয়াড্রেটিক হচ্ছে দ্বিঘাত সমীকরণ, যেখানে যে সমীকরণের দিকে তাকালেই বোঝা যাবে যে ভ্যারিয়েবলের ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 2, 1 থাকতে পারে, 0 থাকতে পারে, কিন্তু সবচেয়ে বেশি পাওয়ারফুল ভেরিয়েবল হবে হচ্ছে যার মাথার উপরে 2 লেখা আছে, যেমন x স্কয়ার y স্কয়ার এগুলো। সেই জন্য যদি এইরকম মনে করেন একটা এক্সাম্পল দেওয়া আছে, দি ফর্মুলা উইল বি y ইকুয়াল টু 3x প্লাস 20, এইটাই মনে করেন যে আপনাকে আঁকতে বললো, এইটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিতে। তাহলে এইটা আমি কিভাবে আঁকবো, এইটা অনেকের জানা আছে, আবার অনেকে জানেন যে এইটা কিভাবে আঁকবো। এইটার জন্য এইরকম একটা টেবিল তৈরি করতে হবে, উপরের রোতে থাকবে x এর ভ্যালু, নিচের রোতে থাকবে y এর ভ্যালু। এখন x এর একটা মান আমি ধরবো আমার ইচ্ছা মতো, সুবিধা মতো, তার করেসপন্ডিং y এর মানটা বের করবো। অর্থাৎ x হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেইটার মান আমি ধরে নেব, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y এর মান তাতে যা আসে। যেমন x এর মান যদি 1 ধরি তাহলে এই ইকুয়েশন থেকে আমরা y এর মান কত পাই, একটু দেখেন। এই ইকুয়েশন থেকে আমরা y এর মান পাবো 23, এই যে এখানে সেইটা লিখলাম। আবার x এর মান 2 ধরলাম, তাতে আসে 26, x এর মান 3 ধরলাম, আসে 29। আপনাদের পরীক্ষার খাতার জন্য যদি এইগুলো আসে, এতগুলো দেখানোর দরকার নেই, তবে এক্সেল শিটে করতে গেলে একটু বেশি করাই ভালো, তাতে যে দেখা যায় স্পষ্ট যে অনেক পয়েন্ট আমি নিচে ঠিকই সবগুলা স্ট্রেট লাইনে আসছে, এটা এক্সেল শিটে করা। আর আপনারা ম্যানুয়ালি c equal to 20 দেওয়া আছে স্যার এখানে, হ্যাঁ y equal to mx plus c, c সমান কি 20? হ্যাঁ, অনেকে এই যারা সায়েন্স থেকে আসছেন অনেকে ইকুয়েশনের দিকে তাকিয়েই বলে দিতে পারেন যে এইটা তারাটা কিরকম হবে। আবার যারা কমার্স আর্টসে আছেন বা সায়েন্সেরও আছে অনেকে, তারা এইভাবে কিন্তু ডেটা তৈরি করে নিয়ে তারপরে এটাকে প্রেজেন্ট করবে। তাহলে এখানে এই যে আমি স্ট্রেট লাইন আঁকলাম, এর জন্য কিন্তু দুটো ভ্যালু হইলেই চলে, এক্স এর মান দুটো, ওয়াই এর মান দুটো হইলেই কিন্তু চলে, কিন্তু আমরা মিনিমাম 3টে করি। 3টে করলে বোঝা যায় যে দুটো তো যোগ করলে স্ট্রেট লাইন হবেই। যদি তৃতীয়টা ওই স্ট্রেট লাইনের উপরেই থাকে তাহলে বুঝতে হবে যে আমার এটা লিনিয়ার ইকুয়েশন ঠিক আছে। সেই জন্য আমি ওই পরের গুলার কথা বাদ দিলাম, প্রথম 3টে 1 2 3। আপনি ইচ্ছা করলে অন্য কিছু ধরতে পারেন, আপনি -1ও ধরতে পারেন x এর মান। -1 ধরলে এখানে কত হবে, -1 ধরলে হবে y এর মান 17, সেইটা আপনি আগে আরেকটা কলাম তৈরি করতে পারেন। মানে আপনার সুবিধা মতো x এর মান এবং তার করেসপন্ডিং y এর মানগুলো আগে বের করবেন। বের করার পরে এই যে x এর 1 এর জন্য y এর 23, x এর 2 এর জন্য y এর 26, x এর 3 এর জন্য y এর 29, এটা একটা পয়েন্ট। গ্রাফ পেপারের উপরে এক একটা পয়েন্ট। আমরা গ্রাফ পেপারের পয়েন্টগুলো সাধারণত কিভাবে লিখি, গ্রাফ পেপারের পয়েন্টগুলো আমরা লিখি, তো দেখিয়ে দিই যে এ পয়েন্টের নাম যদি এ হয়, এ যেমন 3, 5, এই এর মানেটা কি,
এর মানে হচ্ছে এ একটা পয়েন্ট যার এক্স ভ্যালু 3 ওয়াই ভ্যালু 5। অর্ডিনেট অ্যান্ড অ্যাবসিসা বলে স্থানাঙ্ক, যেটা বাংলায় বলে স্থানাঙ্ক, স্থানের অঙ্ক। অর্থাৎ এ একটা পয়েন্ট, ওই পয়েন্টটার আইডেন্টিফাইং নাম্বার হচ্ছে এটা। আপনারা দেখবেন যে ওই যে আমাদের বিভিন্ন যে মানচিত্র আছে ওয়ার্ল্ড ব্যাংক, গুগল ম্যাপে যেও দেখবেন বিভিন্ন জায়গায় এই কার্সন নেবেন, দেখবেন যে দুটো ভ্যালু চলে আসে। ওইটা হচ্ছে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ, লঙ্গিটিউড এবং ল্যাটিটিউডের ভ্যালুটা চলে আসে। এই দুটো ভ্যালুর একটা হচ্ছে এক্স এর মান, একটা হচ্ছে ওয়াই এর মান। এই দুটো ভ্যালু দিয়েই কিন্তু কোনো কিছুর পজিশন নির্ণয় করা যায়। এখানে যেরকম গ্রাফ পেপারের উপরে এ পয়েন্টের পজিশন হচ্ছে 3, 5, তাহলে আমাদের এই যে গ্রাফ পেপারে যে আমি স্ট্রেট লাইনটা আঁকলাম, এই যে করে যে y = 3x + 20, এটা কিভাবে আঁকবো সেইটার জন্য আপনাকে গ্রাফ পেপারের যে কোনো দুটো অ্যাক্সিস নেবেন। এই যে হরাইজন্টাল অ্যাক্সিস বা আনুভূমিক অ্যাক্সিস যেটাকে বলে, এটাকে এক্স অ্যাক্সিস বলে। আর ভার্টিক্যাল বা উলম্ব যেটা দেখতে পাচ্ছেন এই যে এক দণ্ডায়মান, এইটা হলো ওয়াই অ্যাক্সিস। আর এক্স অ্যাক্সিস বরাবর যেরকম আমি একটা একক সেট করে নেব, যেমন এখানে হয়তো নেওয়া হয়েছে যে 5 ঘর পর পর 2, 4, 6, 8, 10, 12 এইভাবে লেখা হয়েছে এক্স বরাবর। ওয়াই বরাবর লেখা হয়েছে প্রতি ঘরে বা প্রতি 5 ঘরে 10, 20, 30, 40, 50, 60 এরকম। স্যার, হ্যাঁ, এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের জন্য কি কোনো, যেরকম হচ্ছে ওয়াই যে হরিজন্টাল, এটা যদি এক্স যদি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হতো, এক্স হচ্ছে হরিজন্টাল, ওয়াই ভার্টিক্যাল। স্যার এখানে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট কোনো কিছু ইস্যু করবেন না, এটা ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট খুব ইম্পর্টেন্ট না। ডিপেন্ডেন্ট হচ্ছে যে এই যে যেটার, ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে যেটার মান আমরা ধরে নিই, আর ডিপেন্ডেন্ট হচ্ছে ওই ধরে নেওয়া মানের ভিত্তিতে যেটার মান বেরোয়। স্যার আমি বলতে চাচ্ছি এখানে যদি এক্স ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হতো, তাহলে কি আমি এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আপনি ওইটাও ক্ষেত্রেও কোনো সমস্যা নেই, এটা অলওয়েজ হচ্ছে ভার্টিক্যাল থাকবে, হরিজন্টাল থাকবে, তাই তো? এই হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবরই ভার্টিক্যাল আর এক্স অ্যাক্সিস হরাইজন্টাল। এখন মনে করেন যে প্রথম যে পয়েন্টটা এক্স এর মান 1, ওয়াই এর মান 3, তার মানে এই পয়েন্টটা হচ্ছে এক্স 1, এইটা যেমন ওই যে এর আগে দেখালাম ওই যে এইটা 1, 3, আমি এইটা নাম দিচ্ছি না, এটা শুধু লিখে দিচ্ছি 1, 3। এই হচ্ছে পয়েন্টটা 1, 3 না 23, 123 না 23। তার মানে এক্স এর ভ্যালু যখন 1, ওয়াই এর ভ্যালু তখন 23। তাহলে এইটা আমি গ্রাফ পেপারে পয়েন্টটা কিভাবে বসাবো দেখেন, এক্স অ্যাক্সিস বরাবর এই জায়গা থেকে এই পর্যন্ত হলো 2, তাহলে 1 হবে এর মাঝামাঝি অর্ধেক, তাই না? ইয়েস, প্রতি 5 ঘর 2 ধরছে আর কি। গ্রাফ পেপারের প্রথম 5 ঘর এক্স অ্যাক্সিস বরাবর 2 এটা আপনার ইচ্ছা, আপনার স্কেলটা হবে আপনার ইচ্ছার উপরে নির্ভরশীল। যদি 1 ঘর সমান 1 ধরেন, 2, 3, 4, 5 তাহলেও হবে, তবে উপরে লিখে দিতে হবে স্কেলটা কি ধরলেন। যে এটা লিখে দিতে পারেন যে ওই ওখানে তো আসলে এগুলো সব হচ্ছে থাকে স্কোয়ার আকারে, আর না লিখলেও চলে, কারণ এখানে কিন্তু গ্রাফ পেপারে তো ঘর আঁকা থাকে, তাই না? তখন আপনি যে 1, 2, 3, 4, 5, 6 এইভাবে লিখবেন, তখন তো দেখা যাবে যে আপনি কয় ঘর পরে 1 বা 2 বা 3 লিখলেন। তখন কিন্তু এমনিই বোঝা যাবে যে আপনি কয় ঘর সমান কয় ঘর ধরছেন। তা ওইভাবে এক্স এর মান যখন এক্স অ্যাক্সিস আমি বললাম এই যে হরাইজন্টাল অ্যাক্সিস, এইটাকে এই বরাবর হচ্ছে 1 ভ্যালু, আর ওয়াই অ্যাক্সিস এই যে এই বরাবর এইটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিস, এইটার বরাবর 23। তাহলে এক্স বরাবর যখন 1 ধরবো, তার মানে 0 এবং 2 এর মাঝামাঝি হবে 1, আর 23 ওয়াই আপনি দেখেন এই যে 10, 20, তারপরে হচ্ছে 10 ঘর, এর ভিতরে 3 ঘর পর্যন্ত আপনি যাবেন। এটা গ্রাফ পেপার থেকে আইডেন্টিফাই করা সহজ। 3 ঘর গেলাম, তাহলে এই যে দুটো পয়েন্ট পেলাম, একটা হলো 23 ওয়াই অ্যাক্সিস বরাবর 23 পজিশনে, আর এক্স অ্যাক্সিস বরাবর 1 পজিশনে। এই 1 পজিশন থেকে উপরের দিকে যাবেন,
আর 23 থেকে ডান দিকে আসবেন, তখন দেখবেন যে পয়েন্টটাই যে এইটা পাবেন। দেখেন ওই যে ওখানে কিন্তু উঠে গেছে, খেয়াল করছেন আপনারা? আমি কার্সরটা যে বসিয়েছি ফটো উঠে গেছে, হ্যাঁ 13 123, কারণ এটা যেহেতু আমি এক্সেল শিট ব্যবহার করে করেছি, এখানে কিন্তু মানে এই পয়েন্টটাই হচ্ছে 123 পয়েন্ট। ঠিক একইভাবে আবার পরে এইটা হয়ে গেল, পরের পয়েন্টে যান, এক্স এর মান 2, ওয়াই এর মান 26, তাহলে এক্স এর মান 2 হলো এইটা, এই যে এই পর্যন্ত এটা 2 একদম তৈরি করা আছে, আর ওয়াই এর মান 26, আবার ভার্টিক্যালি যান 10, 20, 30, তার মানে 25, মাঝামাঝির চেয়ে এক ঘর বেশি যাবে, তাহলে এই দিক থেকে ডাইনে আসেন আর এই দিক থেকে উপরে যান, এই যে এই পয়েন্টটাই হচ্ছে 226, ওই দেখেন ওই যে চলে আসছে। এইভাবে লাস্টের পয়েন্টটাই যদি আমি যাই, এই যে এটা কত 1050, ওই দেখেন এই যে 1050, এই যে এখানে আছে। জি স্যার। তা এইভাবে প্রত্যেকটা পয়েন্ট এই গ্রাফ পেপারে আমি ম্যাক্সিমাম 3টে, আমরা যখন ম্যানুয়ালি করতে যাব আপনি এখানে একটা, এখানে একটা, এখানে একটা নেন, নিয়ে স্কেল বসায়ে আগে পিছে বাড়ায় দেন, এইটাই হবে আপনার representation of this linear equation y equal to 3x plus 20. স্যার এক্সামে কি আমাদের মান দিয়ে গ্রাফ আঁকতে দিবে, নাকি গ্রাফ দিয়ে বলবে যে এটা কি কার্ভিলিনিয়ার, কোয়াড্রেটিক নাকি লিনিয়ার, এগুলো বের করো? না না, এটাও দেবে না আপনাকে, আসলে শুধু বলতেই পারে যে আপনি এই ইকুয়েশনটাকে গ্রাফে আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ স্যার। আরেকটা দিতে পারে, যেটা আমি এখনো আসি নাই, সেটা হচ্ছে যে দুটো একই জায়গায় দুটো ইকুয়েশন দিয়ে, ওই যে আপনারা যেরকম সাইমালটেনিয়াস ইকুয়েশন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ওইভাবে সলভ করতে দিতে পারে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তা হ্যাঁ, এইভাবে সাধারণত এই সলিউশন গুলাই, আমরা যদি পরেরটাই যাই, দেখেন এইটা। স্যার এখানে একটু কোশ্চেন। হ্যাঁ স্যার এই x সমান 1 2 3 এটা সিরিয়ালি 10 পর্যন্ত আসছে, এই y সমান 23 26 29, এই যে এটা ধরলাম, এটা কিভাবে ধরলাম? এটা গ্রাফটা কোনটা আবার বলেন তো? মানে x সমান y থেকে 1 থেকে 10 পর্যন্ত সিরিয়াল, হ্যাঁ 1 2 3 4 5 হ্যাঁ 10। আচ্ছা, আবার y সমান হলো 23 26 29, এই 23 26 29 কই থেকে আসলে? এটা হলো কোশ্চেন। ভালো কোশ্চেন। x এর মান যদি আপনি এইটা নেন, জি 1 নেন, জি, আপনাকে যে 1 2 3 4 5 6 সিরিয়াল নিতে হবে এমন কোনো বাধা ধরা নিয়ম নেই, আপনার সুবিধা মতো ইচ্ছা মতো নেবেন। আপনি মনে করেন যে 1 নিলেন, 5 নিলেন আর 8 নিলেন, আমি যেহেতু বললাম যে মিনিমাম 3টে নিতে হবে, তাই না? আচ্ছা, প্রথম মনে করেন আপনি 4 নিলেন, তাহলে 32 আসলো কোত্থেকে, তাই তো? জি, এই 4 এই যে এখানে বসান, এই ইকুয়েশনে বসান, x এর মান কত হয়? 3 4 12 আর 20 32, ঠিক আছে? 3 4 মানে 3 তো আছে x এর জন্য, x এর মান 4, 3 4 12 আর হলো 20 32। হ্যাঁ ঠিক আছে, এইভাবে সবগুলাই হইছে। এইভাবে সবগুলো আপনি দেখেন, এই যে 9টা ধরেন, 9 কত হয়? 9 হলো 3 নং 27 আর হলো 20 47। বুঝছে? জি স্যার। তাহলে বোঝা গেছে ক্লিয়ার? ইয়েস স্যার। আর এই স্লাইডটা কি আমাদের আছে স্যার? আচ্ছা, এইটার একটা স্লাইডটা মনে হয় ডুপ্লিকেট হয়ে গেছে, এটা আমাদের দেওয়া হয়। হ্যাঁ, আমাদের সবগুলো স্লাইডই আমাদের কাছে আছে, আপনার গ্রুপে জয়েন করেন। এইগুলো আপনাদের বইয়ের তাই হ্যাঁ, সব আছে গুগল ড্রাইভে, কিন্তু আমি পাইনি। আমাদের লেকচারটার মধ্যেই সবগুলো দেওয়া। আপনারা আরেকটু দেখেন এরপরে যে এক্সাম্পলটা, আমি লিখে দিচ্ছি, এক্সেল ইউজ করছি। এই অঙ্কটা দেখেন, এই যে এক্সাম্পল উইল বি রিপ্রেজেন্টেড বাই, এই যে দুটো ইকুয়েশন দেওয়া আছে, মনে করেন যে সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন y ইকুয়াল টু 3x প্লাস 20 এন্ড y ইকুয়াল টু 6x প্লাস 1, এইটা দিয়ে যদি বলে যে সলভ ইট, তাহলে যদি গ্রাফ বা ম্যাথমেটিক্যাল কিছুই না বলে, তাহলে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করতে পারেন। আপনি যেতে পারেন ম্যাথমেটিক্যাল, যেমন এই যে 3x প্লাস 20 এইটাও y ইকুয়াল টু, আর 6x প্লাস 1 এইটাও y ইকুয়াল টু, তার মানে এইটা আর এটা সমান, এইটাকে সলভ করলে x এর মান বের হয়ে যাবে। আর যদি বলে যে গ্রাফিক্যালি সলভ করেন, তাহলে এইরকম একটা টেবিল তৈরি করতে হবে। এখানেও খেয়াল রাখবেন যে আপনার মিনিমাম 3টে পয়েন্ট আপনি নেবেন।
মিনিমাম 3টে পয়েন্ট নেবেন। এখানে আমি অনেকগুলো নিছি, যে অনেকগুলো পয়েন্ট পাওয়ার জন্য, যেহেতু এক্সেল শিট সমস্যা নেই, আমি আরো যদি 10টা নিতাম তাতেও সমস্যা ছিল না। কিন্তু পরীক্ষার হলে যেহেতু টাইমিং এর বিষয় একটা ইম্পর্টেন্ট বিষয়, এই জন্য ওখানে যেটুকু না নিলেই নয়, আপনি সেইটুকু নেবেন। সেটা হচ্ছে মিনিমাম 3 পয়েন্টস, 3 ভ্যালুজ অফ এক্স এন্ড দ্য করেসপন্ডিং ভ্যালুজ অফ ওয়াই। তাহলে এক্স এর মান যদি আমি নিলাম 1 2 কোশ্চেনে 3, বলাই থাকবে স্যার, 3 নেওয়াটা কি কোশ্চেনে বলাই থাকবে? হ্যাঁ, না 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 না, এটা আপনার ডিসক্রিপশন। ও, এইটা কোশ্চেন কিছুই বলা থাকবে, কোশ্চেন জাস্ট বলবে যে সলভ ইট গ্রাফিক্যালি, ব্যাস শেষ। আচ্ছা আর আপনাকে নিতে হবে যে কেউ কেউ নেবে 1 2 3, কেউ নেবে 1 3 5, তাতে কোনো সমস্যা নেই। কেউ নেবে 3 6 9, কোনো সমস্যা নেই। তবে যত ছোট নেওয়া যাবে তত মনে করবেন সুবিধা হবে। মুখে করা যাবে, ক্যালকুলেটর লাগবে না। আবার কেউ করবে কি, এই যে 1 এর জায়গায় 0 নিয়ে নেবে একটা, এর আগে 0 নিলে কি হচ্ছে, 0 নিলে y এর মান 20 আর এখানে y এর মান 1, তখন একটা কলামের আগে চলে আসবে। 0 নিতে পারি, নেগেটিভ নিতে পারি x এর মান, কোনো সমস্যা নেই। আচ্ছা এইভাবে আপনি x এর মান মনে করেন যে 1 2 3 নিলেন, তাহলে x এর মান যখন ফার্স্ট ইকুয়েশনে 1 বসালাম তখন y এর মান হলো 23, তাই না? জি লিখলাম, কিন্তু x এর মান 1 equal to 7, তাই তো? জি এটা এখানে লিখলাম। একইভাবে x এর মান 2 একবার এখানে বসান, একবার এখানে বসান। এখানে বসাইলে হচ্ছে 26, এখানে বসাইলে হচ্ছে 13। ভাই নে হলো বইনে গনে ভাগ করছে নাকি? হ্যাঁ বেশি খাম এই সাউন্ড দিয়ে আর মিউট করে কথা বলেন। ঠিক নাই স্যার একটা কোয়েশ্চেন ছিল, স্যার একটা ছোট কোয়েশ্চেন ছিল, সরি টু ইন্টারাপ্ট। আমাদেরকে আপনি যে স্লাইডটা মানে যে লেকচার শিটটা দিয়েছেন, আপনি কি এটা নতুন অ্যাড করেছেন? কারণ আগেরটার মধ্যে এগুলো নেই আর কি, যেটা আমাদেরকে প্রোভাইড করেছেন। এই পোরশনটা, এক্সেল এর পোরশনটা নেই। ওই যে ওই ইশেরটা আপনাদের যে লেকচার শিট, যে ইয়েস স্যার, ওখান থেকে দেন না, ওর ভিতরে সবকিছু নেই তো। এটাই আচ্ছা স্যার। তো স্যার এটা আইডিয়া নেবেন যে ওই সব আপনাদের বইয়েরই বিষয়, এবং বইতে যা আছে বইটা ফলো করেন। আচ্ছা, এগুলো বইতে আর আছে। এটা আসলে আমার কাছ থেকে করাই নিছে, এত তাড়াহুড়া করে মিনিমাম টাইম দিয়ে দিয়েছে, আমি আসলে কোয়ালিটি মেইনটেইন করতে পারিনি। ইয়েস স্যার। যার ফলে ওই আমি ওদেরকে বলেও দিছি, আমি ওদেরকে মেইল করছি, মেলের ভিতর ডিটেইল লিখে দিচ্ছি যে এটাকে যেন অফিশিয়ালি আমার কোনো প্রিন্ট করার জন্য ব্যবহার করা না হয়। আচ্ছা স্যার, বাট এটা কি আমাদের কাছে মেইল করে দিতে পড়তে পারবেন আইসিএমইবি কে? তাহলে আমরা পেয়ে যেতাম আর কি। না, এইটা আইসিএমবি এখন তো রেকর্ড করতেছে, তো তাদের কাছে সবই আছে, বুঝতে পারছেন? জি স্যার, বাট তারা তো আইসিএম এর কাছে সবই আছে। আর আমি একটু দেখি তাহলে সে কি আছে এখানে, যেটা আছে এই যে দেখেন, আমি ওইটা হয়তো হরাইজন্টালি করছি আমার জায়গা বাঁচানোর জন্য, এখানে এই যে ভার্টিক্যালি দেওয়া আছে, এই যে এক্স এর মান 1 2 3 4 10 ধরছে আচ্ছা, না? এই টার্মগুলো বইতে আছে আর কি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, বইতে আমি বই থেকেই নিছি, তবে বইয়েরটা কপি না করে আমি নিজে এক্সেলে করে নিছি। আচ্ছা ঠিক আছে স্যার। এই কারণে আপনি ওই যে কার্সর ধরলে পয়েন্টের ওই পয়েন্টগুলো, লোকেশনগুলো দেখতে পারছেন, এটা কপি করলে পারতেন না। হ্যাঁ স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার। তারপরে এই যে দ্বিতীয়টা যেটা আমি যে এখন দেখাচ্ছি আপনাকে, সেটা হচ্ছে এটাই যে আপনি ভার্টিক্যালিও করতে পারেন যেভাবে বইতে আছে। আমি এটা হরাইজন্টালি করছি স্পেস বাঁচানোর জন্য, খাতার জায়গা বাঁচানোর জন্য। এই যে এই অঙ্কটাই দেখেন আমি কি করলাম, আমি এই যে এইরকম করলাম হরাইজন্টালি, এই যে এক্স এর মান, তারপরে y ইকুয়াল টু 3x প্লাস, তারপরে y ইকুয়াল টু 6x প্লাস 1। এই যে আর এরা করছে কি, এই যে এক্স এর মান উপর নিচে, y ইকুয়াল টু এটা উপর নিচে, এটা উপর নিচে। বুঝতে পারছেন ডিফারেন্সটা? ইয়েস স্যার, থ্যাংক ইউ, প্লিজ কন্টিনিউ। এরপরে তাহলে গ্রাফটা, এই যে এটা তারা আছে, এই গ্রাফটা আগে যেভাবে আঁকলাম ঠিক একই ভাবে আপনি প্রথমে এই দ্বিতীয় ইকুয়েশনের কথা ভুলে যান, শুধু প্রথমটার কথা চিন্তা করেন। আগের স্লাইডের মতো, আগের স্লাইডে ওইটাই ছিল एग्जांपल, সেই আগের স্লাইডের মতো এই প্রথম দুটো রো কনসিডার করেন। x এর মান যখন 1, y এর মান তখন 23, x এর এই স্ট্রেট লাইনটা আঁকার সুবিধার জন্য অনেক সময় এই x এর মানটা গ্যাপে হয়,
যেমন x এর মান 1 নিলাম, তারপরে 5 নিলাম, তারপরে 10 নিলাম, ব্যাস এই তিনটা। x এর মান যখন 1 নেব তখন y এর মান 23, x এর মান যখন 5 নেব তখন 35, x যখন 10 নেব বাকিগুলো নিলাম না, এই তিনটে দিয়েই শেষ। এইগুলোই যখন আমি প্লট করলাম আজকে ঠিক আছে। সেটা এই যে এখানে দেওয়া আছে। আবার একইভাবে এই x এর মানের সাথে এই শেষের লাইনটা নেন, এবার মাঝখানেরটা মনে করবেন। আপনারা একটু কাইন্ডলি সবাই মিউট করবেন প্লিজ, এখানে ক্লাস করানো হচ্ছে। প্রতিদিন আপনাদেরকে বইলা দেওয়া লাগতেছে, এটা কেমন কথা? শোনেন, এখানে 85 স্টুডেন্টস, একজনের জন্য বাকি 84 জনের ডিস্টার্ব না হয়, একটু আপনারা এই বিষয়টাই সচেতন হন। আমরা আমাদের মানুষের কাছেও কি করা লাগবে, সপ্তমুখী বা তাহলে এখন একটু দেখেন যে আমার x এর মান এইটা এবং লাস্ট লাইন যেটা এইটা দিয়ে যে হলুদ রঙের লাইনটা আঁকলাম, ঠিক আছে? এইটা তো বুঝতে পারবেন কিভাবে আঁকতে হবে, যেটা আমি বললাম এর আগে। জি স্যার। হ্যাঁ, এখন এই দুটো লাইন দেখেন একটা আর একটাকে ছেদ করেছে না? জি স্যার। জি স্যার। যে বিন্দুতে ছেদ করলো এইটাই হচ্ছে সলিউশন। কত? 743। দেখেন এটা এই যে 7, এই যে 7 আসলে এইটা ঠিক 7 সাইডটকের জন্য কিছু নিতে পারছি না। 171। আচ্ছা, হোস্ট সবাইকে মিউট করে দেন। 171 কে মিউট করে দেন স্যার। 171 মিউট হয়ে যান। 171 উনি ইয়ে করছে। ইনশাআল্লাহ যেগুলো দুধের সন্দেহ হবে এটা সমস্যা লাগবে। আচ্ছা, এইটা তাহলে দেখেন স্টেশন নাম্বার 171, ওইটা একটু আপনার এখান থেকে ডিস্টারবেন্সটা আসছে, এটাকে মিউট করে দেন। উনি আমাদের কথা শুনতেছেন না, উনি অন করে বসে আছেন। মনে হয় নাই, কাছেই নাই। এই তালেব করে অন্য কাজ তালেব করছে। কি আইসিএম এতে আছেন নাকি? ও তালেব সবই থাকে না কোনো সময়। ওনাকে বলেন তো যে একটু মিটিং রুমে পাঠিয়ে দিন স্যার। রাজশাহী থেকে 150 টাকা। স্যার আপনি ওয়েটিং রুমে পাঠান তো ওনারে, ওয়েটিং রুমে পাঠিয়ে দেন স্যার। হোস্ট হচ্ছে আইসিএম এতে, না হলে তো পাঠিয়ে দেন স্যার, 150 টাকা মাত্র। রাজশাহী পাঠিয়ে দেন স্যার। সাদ্দাম ভাই আছেন? অবশ্যই মাত্র 150 টাকা রাজশাহী পাঠিয়ে দেন। 171 আইডিটাকে একটু ওয়েটিং এ পাঠিয়ে দেন। 171 রাজশাহীতে তো আম শেষ, এখন কি বিক্রি করে এরকম? মানে এই পর্যন্ত সিরাজগঞ্জ পর্যন্ত যত গুলা বাস স্টপেজ আছে সবগুলোতেই দাঁড়ায়, সবগুলোতেই লোক তোলে। আইসিএম এর হোস্ট কি আছেন? একটু দেখবেন কাইন্ডলি। ক্লাস করার দরকার নাই, ওনার কথাই শুনেন বসে বসে। মাঝখানে যা আছে চলেন আজকে আম বেচবো বসে বসে, আসেন। তাহলে রাজশাহী পাঠিয়ে দিয়ে 150 টাকার বিনিময়ে চলে। ভাই কিছু পাঠাই দিয়েন আমাকে, আমার দরকার খুব। বললে তো বলবো যে বলছি। হ্যাঁ বলেছি। রাজশাহী আচ্ছা, আইসিএবি থেকে কেউ আছেন ভাই, প্লিজ একটু রেসপন্স করেন। সাদ্দাম ভাইকে কল দিচ্ছি আমি। স্যার আপনি কন্টিনিউ করেন, এটা উনি বন্ধ করবেন, আপনি কন্টিনিউ করেন স্যার। স্যার ওই পয়েন্টটা কিভাবে পয়েন্ট আউট করব, মানে এটা কি ঘর গুনে নাকি? হ্যাঁ এইটা, হ্যাঁ ঘর গুনে ঠিক আছে। কিন্তু স্যার একটা কথা, হাতে যদি আমরা আঁকি, যদি এক্সেল শিটে না করি, তাহলে এই পয়েন্টটা তো মানে আই মিন একদম অ্যাকুরেট হবে না। সামান্য একজন থেকে আরেকজনের অতি সামান্য ডিফারেন্স হতে পারে, কারণ একটা ওই হিউম্যান এরর বলে একটা বিষয় থাকে। তারপরেও আপনারা এইটাই যে এইটা আসলে হয় কি, আমি বলি আপনাকে, এই লেভেলে বিশেষ করে এই যে দুটো ইকুয়েশন আমি যেটা করি, আমি করি কি এইটা ঠিক মতো আমার মতো করে আঁকি, কিন্তু দেখা যায় যে এই যে দুটো পয়েন্ট, দুটো রেখা যে এক জায়গায় যে ছেদ করলো, এই জায়গাটা আইডেন্টিফিকেশন অনেক সময় ওই চোখের একটু, যদি কোনো এক জায়গায় সুন্দরভাবে মিলে যায় তো ভালো কথা হয়, যে আমার গ্রাফ পেপারের কোনো একটা জয়েন্টে, অনেক সময় এইটা জয়েন্টে নাও মিলতে পারে। সেই ক্ষেত্রে আমি যেটা করি সেটা হচ্ছে যে এই ইকুয়েশনটা ফট করে সলভ করে ফেলি। ওকে, যেমন 3x + 20 = 6x + 1, এইটা সমান, যেহেতু দুটোই y এর ভ্যালু। তাহলে হচ্ছেটা কি যে 3x =
এখানে আসবে 3x equal to 19 মতো আসবে। তাহলে 3x যদি 19 আসে তাহলে x equal to 6 পয়েন্ট সামথিং, এটা ক্যালকুলেটর টিপলে বের হয়ে যাচ্ছে। তখন আমি নিজেই এখানে লিখে দিই ওই ক্যালকুলেটর দেখে যে 6 পয়েন্ট এত কমা y এর মান তখন যেটা হয় সেটা। আচ্ছা, এই দুইটা ইকুয়েশন যদি আমরা সলিউশন করি তাহলে আমরা টেনজেন্ট পয়েন্টটা পেয়ে যাবো, দ্যাটস ইট। আর অনেক সময় আবার দেখা যায় কি, যেমন এখানে যেমন আমি এই কার্সর বসিয়ে পাচ্ছি যে এই যে জয়েন্টটার কোঅর্ডিনেট হচ্ছে 743 না কি দেখলাম, তাই না? 743, কিন্তু 7 যদি দিই, এটা দেখেন এটা 43 কিন্তু এটা কিন্তু 41 হয়েছে, তাই না? ইয়েস স্যার। তার মানে 7 দিলে দুটোর মান সমান হচ্ছে না। আপনার x এর যে মানটা আমি সিলেক্ট করব সেইটা কিন্তু এই যে দুইটা জায়গায় সেম মান y এর চলে আসতে হবে। এক্স্যাক্টলি। এখানে এই অ্যারাউন্ড এই যে 6 পয়েন্ট সামথিং এখানেই আসবে হচ্ছে যে আপনি ক্যালকুলেটর টিপে এটা দেখতে পারেন যে এটা কত আসে। যেমন এখানে আমার যদি আমি এখানে এই দুটো সলভ করি তাহলে হচ্ছে 3x equal to 19, তার মানে হচ্ছে 19 কে যদি আমি 3 দিয়ে ভাগ দিই তাহলে y এর মান বের হয়ে যায়, x এর মান 6.33। তাই x এর মান যদি 6.33 হয় তাহলে y এর মান কত? y এর মান হবে 20। দাঁড়ান, x এর মান 6.33, তাহলে এইটার সঙ্গে x এর মানের সঙ্গে যে কোনো একটা জায়গায় বসান, 6 স্যার 39 হবে y এর মান। 39 হবে। তাহলে ওই যে x এর মান 6.33, y এর মান 39, এইটাই আমার সলিউশন। এবং y এর x এর মান 6.33 ধরলে এই যে y এর যে দুটো মান এই দুটোই কিন্তু 39 আসবে, খেয়াল রাখবেন। ইয়েস স্যার। x এর মান 6 ধরলে আসে 38 আর 37, প্রায় সমানের কাছাকাছি। কিন্তু 6.33 ধরলে এইটাও 39 হবে, এইটাও 39 হবে। যখন এই একটা x এর মানের জন্য y এর সমানই মিলে যাবে তখন মনে করবেন যে ওইটাই হচ্ছে সলিউশন, এবং সেইটা হচ্ছে পয়েন্ট হচ্ছে এই যে এইটা, ঠিক আছে? ইয়েস স্যার। এইটাই হচ্ছে সলিউশনটা। তাহলে এইটা দেখেন, এইভাবে লিনিয়ার ইকুয়েশন অনেক সময় দেয়, মাঝে মাঝে দু এক জায়গায় দেখেছি যে বলে দেয় যে গ্রাফিক্যালি সলভ করেন, তখন কিন্তু আপনাদেরকে এইভাবে গ্রাফ আঁকতে হবে। একটা গ্রাফ পেপার ওখানে তারা সাপ্লাই দেবে, দেওয়ার পরে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস আপনি পেন্সিল দিয়ে মার্ক করবেন। তারপরে আমার এই পয়েন্টগুলো প্রথমে এক্স এর সাথে একটা ওয়াই এর পয়েন্টগুলো সেট করে একটা স্ট্রেট লাইন আঁকবেন, তারপরে এক্স এর সাথে আরেকটা ওয়াই এর রোকে নিয়ে আরেকটা স্ট্রেট লাইন আঁকবেন। দুটো স্ট্রেট লাইন যে বিন্দুতে সেট করবে ওইটাই হচ্ছে আপনার সলিউশন। গ্রাফ পেপারে ওখানে ঘর গুনে গুনে এক্স এর মান কত ওয়াই এর মান কত সেটা আপনি লিখে দেবেন যে দিস ইজ দ্য সলিউশন। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা, আমাদের এখানে তো অনেকে আছে চিটাগাং থেকে, অনেকে ঢাকা থেকে, অনেকে রাজশাহী খুলনা থেকেও ক্লাসে অ্যাটেন্ড করছেন যতদূর আমার মনে হচ্ছে। কিন্তু এই যে এখন তো আজান দিল, আজান তো আবার চিটাগাং এ এক সময়, আবার এই যে রাজশাহীতে আর এক সময়, তাই না? কিছুটা পার্থক্য থাকবেই স্যার। জি স্যার, 2-3 মিনিটের একটা সেই জন্য আপনারা যারা একটু সিগন্যাল দিবেন, আমাকে একটু সিগন্যাল দিবেন যে কোন সময় 5-7 মিনিটের জন্য স্টপ দিলে আপনাদের ভালো হয়, বলবেন আমাকে, আমি তখন স্টপ করে দেবো। আচ্ছা, এটা বেসিক্যালি এশার নামাজ তো, আমাদের ব্রেক দরকার নেই স্যার, এটা পরে করা যাবে। এরপর একটা দেখেন, এটা হলো কোয়াড্রেটিক ইকুয়েশন। এতক্ষণ আমরা যে দুটো স্লাইড দেখলাম এটা ছিল হচ্ছে লিনিয়ার ইকুয়েশন, এরপরে আসছে কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন দুটো হতে পারে, একটা হতে পারে। তা প্রথমে একটা, দিস ইজ দ্য জেনারেল ফর্ম অফ কোয়াড্রেটিক ইকুয়েশন y equal to ax square plus bx plus c, আর দিস ইজ স্পেসিফিক y equal to x square plus 5x plus 10। এখন y equal to x square plus 5x plus 10, এটা তো অনেক সময় যায় অনেক সময় যায় না, তখন ওই যে আমাদের খেয়াল আছে ওই ফর্মুলা x equal to উপরে যাবে মাইনাস b প্লাস মাইনাস root over b square minus 4ac root b square minus 4ac, নিচে 2ac।
এখন এখানে a equal to 1, b equal to +5, c equal to +10 এইগুলো বসিয়ে দিলে তখন একটা মান পাওয়া যাবে। কিন্তু আমাদেরকে যদি বলে যে গ্রাফিক্যালি প্রথমে হচ্ছে যে এই অঙ্কটা হচ্ছে গ্রাফ আঁকতে হবে। এখন গ্রাফ যদি আঁকতে বলে তাহলে এটা কি করব? এই একই সিস্টেম কোয়াড্রেটিক ইকুয়েশনে সাধারণত x এর দুটো মান আসবে, যেহেতু পাওয়ার 2 আছে এই জন্য একটা প্লাস আসলে একটা মাইনাস আসে, এইরকম হয়। এই জন্য কিন্তু এখানে যে x এর ভ্যালু এইভাবে নেছে। এই ক্ষেত্রে পয়েন্টের সংখ্যা একটু বেশি করে নিতে হয়। যেমন দেখেন এখানে +5 যখন আমি x এর মান ধরলাম, y এর মান আসলে হচ্ছে 60, যখন মাইনাস ধরলাম তখন ছিল 10। তার মানে x এর একই মান একটা গেল এই পাশে, একটা গেল এই পাশে, দুই পাশে একটা প্লাস একটা মাইনাস। এই যে মূল বিন্দু বা অরিজিন 0, এর এইদিকে হলো পজিটিভ x এর মান আর বাঁ দিকে হলো নেগেটিভ x এর মান। তাহলে এই দিকে এই যে +5 দেখা যায় আর এদিকে এই যে -5 দেখা যায়। ঠিক +5 এর জন্য y এর মান 60, +5 এর জন্য y এর মান এই যে এখানে যে 60 হলো, ওই দেখেন এই যে পয়েন্টটা ইন্ডিকেট করছে। আর -5 এর জন্য y এর মান 10 হলো। এই দুটো পয়েন্ট আমি এইভাবে বসিয়ে দেব। মাঝখানেরটা হলো x এর মান 0 হইলে কত হয়? 10। এই যে x এর মান 0 তে y এর মান এই যে 10 ঘর, এই যে উপরে আছে। তা এইভাবে কয়েকটা পয়েন্ট নেওয়ার পরে এই বাঁকটা কিন্তু আপনাকে ফ্রি হ্যান্ডে পেন্সিল দিয়ে আঁকতে হবে। বুঝতে পারছেন? এইটাই হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশনের ক্ষেত্রে। এটা কিন্তু স্ট্রেট লাইন না, এটা হচ্ছে কার্ভেচার বা কার্ভ, বক্ররেখা। এবং এইটা আপনাকে ফ্রি হ্যান্ডে আঁকতে হবে। দুই একটা বাসায় প্র্যাকটিস করেন, দেখবেন যে এই যে পয়েন্টগুলো যখন চলে আসবে দেখবেন সুন্দর লাইন কিন্তু ফ্রি হ্যান্ডে চলে আসে। কিন্তু এতটুকু যদি না হয় স্যার তাতে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আপনার মূল জিনিসটা বোঝেন কিনা এই আইডিয়াটা পেলেই হবে টিচারের। ঠিক একইভাবে কোয়াড্রেটিক ইকুয়েশন এখানে দুইটা, এখানে দুইটা দেশে দেখেন, একটা হলো এই যে ওই পদ্ধতিতে এইভাবে আঁকলাম আর একটা এই পদ্ধতিতে এইভাবে আঁকলাম, এটা এক্সেলে করা। তাহলে এই যে দুটো বক্ররেখা দুটো বিন্দুতে ছেদ করেছে, এই একটা আর এই যে এখানে একটা, তাই না? এই দুটো বিন্দুই কিন্তু সলিউশন। এখন দেখেন এই যে গ্রাফ, এই জায়গাটায় তাকিয়ে দেখেন, আমরা যদি x এর মানগুলো এবং y এর মানগুলো খেয়াল করি, দুটো y এর মান এখানে সমান হয়েছে এরকম কিন্তু দেখছি না। যেমন এখানে x এর মান যখন -15 তখন এই যে একটা 160 একটা -335। এখানে যদি যাই এই ক্ষেত্রে হয় কি, ওই দুটো সলভ করা যায়। যেমন যদি সমান লিখি তাহলে x এর দুটো মান বেরোবে, কত বেরোবে সেটা অঙ্ক কষে দেখতে হবে। আর একটা আছে কি, আপনি গ্রাফ পেপার দেখে এই পয়েন্ট দুটো ইন্ডিকেট করে বলে দেবেন যে x এর মান এত এত, y এর মান এত এত, দুটো করে বেরোবে। এইটাই হবে অ্যান্সার যদি সলিউশন করতে দেয়। তবে আপনাদের এই ধরনের সলিউশন দেওয়ার সম্ভাবনা খুবই কম। এই যে বিশেষ করে এখন যেটা দেখাচ্ছি এইটা দেওয়ার সম্ভাবনা খুবই কম। শুধু আপনাদেরকে আইডিয়াটা নিয়ে রাখেন যে কিভাবে গ্রাফটা প্লট করতে হয়। ঠিক আছে? জি স্যার, জি স্যার। আপনার ওই লিনিয়ারটা ভালো করে শিখবেন। আর কোয়াড্রেটিক ওই যে যেমন এইটা দেখালাম, এটা কিভাবে আঁকে এটা সম্পর্কে একটু আইডিয়া রাখবেন, তাইলেই চলবে। আমাদের বেসিক ম্যাথস কিন্তু থিওরিটিক্যাল সাইড শেষ। এখন আজকে যে বাকি সময়টা আছে এটা আমি কিন্তু প্রবলেম নিয়ে সলিউশন নিয়ে আলোচনা করব। ঠিক আছে? ওকে স্যার। তাহলে আমরা কন্টিনিউ করে এইটা দেখেন, এই স্লাইডটা দেখেন। এই অঙ্ক কিন্তু আপনাদের বইতে আছে সব, কারণ কোথায় আছে সেটা আবার আমাকে খুঁজে বের করতে হবে। মনে হয় যে টেস্ট আন্ডারস্ট্যান্ডিং অথবা মক কোশ্চেন যেটা আছে ওই সব জায়গায় কোথাও আছে। যেমন এখানে যে অঙ্কগুলো এই স্লাইডে দেখতে পাচ্ছেন, আমার মনে হয় প্রত্যেক না কোনোবার আসছে। প্রথম অঙ্কটা দেখেন, এই অঙ্কটা মনে হয় একাধিকবার আসছে পরীক্ষায়, তবে ফিগার চেঞ্জ করে। A square-ended rectangular box has a volume of 1458 cubic centimeters.
the length of the box is 12. আচ্ছা এই অঙ্কটা মনে হয় বইতে আছে, আমি একটু দেখি এটা পাই কিনা। তাহলে এইগুলো সব দেখলাম আমরা, আমারই গেল। এই যে এখানে আসেন, এই যে দেখেন, এই যে প্রথম অঙ্কটাই আপনাদের বইয়ের, দ্বিতীয় অঙ্কটা, তৃতীয় অঙ্কটা, প্রথম তিনটে অঙ্কই ওই যে ওই স্লাইডে আছে। এবং দেখেন আপনারা প্রশ্নগুলো দিকে তাকিয়ে কোনো না কোনোবার আসছে এগুলো। হয়তো প্রথম দিকে আসছে হুবহু এটা উঠিয়ে দিয়েছে, পরবর্তীতে যখন আসবে তখন আর হুবহু এই ফিগার থাকবে না। প্রথম যে অঙ্কটা আছে দেখেন, এইটাকে অঙ্কটা পড়ে বুঝতে হবে, এটা বোঝা যায় কিনা একটু আপনারা পড়েন তো, বইটা নেন, বইটা দেখে পড়েন। পেজ নাম্বার 30 বাই দ্য ওয়ে। অঙ্কটাকে বুঝতে হবে যে এটা আসলে কি বলছে। রেক্ট্যাঙ্গেল মানে কি? আয়তক্ষেত্র স্যার। রেক্ট্যাঙ্গেল মানে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র কাকে বলে? আয়তক্ষেত্র হচ্ছে একটা ক্ষেত্র যার দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, এবং দৈর্ঘ্য প্রস্থ আলাদা আলাদা হবে। যার দৈর্ঘ্য দুটো আছে দুটো সমান, আবার প্রস্থ দুটো সমান, কিন্তু দৈর্ঘ্য সমান না। যেমন আমরা ব্যাডমিন্টনের কোর্ট যদি বলি, ওইটা একটা আয়তক্ষেত্র। ফুটবল মাঠ যদি বলি, ওটা একটা আয়তক্ষেত্র। গোল পোস্টের কাছে যে বক্সটা ওই চুন দিয়ে আঁকা থাকে, ওইটা একটা আয়তক্ষেত্র। এইরকম। আর the length of the box is 2 এত গেল। এই যে লাস্টে আর একটা কথা আছে, the side of the square, এই যে স্কোয়ার কথাটা আছে। স্কোয়ার মানে কি? দৈর্ঘ্য প্রস্থ সবই মানে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র। হ্যাঁ, বর্গক্ষেত্র কাকে বলে? যে ক্ষেত্রের চারটে বাহুই সমান, বাহুই সমান, কোণগুলো সমকোণ 90 ডিগ্রি। চারটে বাহুই সমান হইলেই কিন্তু বর্গক্ষেত্র হবে না, কোণগুলো 90 ডিগ্রি হতে হবে। অর্থাৎ একটা বাহুর উপর আর একটা বাহু ঠিক হরাইজন্টাল ভার্টিক্যাল পজিশনে থাকতে হবে। আবার আর একটা আছে রম্বাস বলে, রম্বাস। এই রম্বাসগুলো কিন্তু চারটে বাহু সমান, কিন্তু কোণগুলো সমকোণ না, এই জন্য এটাকে আর বর্গক্ষেত্র বলা হয় না। ঠিক আছে? তাহলে এখানে এই ক্ষেত্রে রেক্ট্যাঙ্গুলার বক্স, বক্সটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার, হ্যাজ এ ভলিউম অফ, এত ভলিউম মানে আয়তন, এর ভিতরে জায়গা আছে এতটুকু। কিউবিক সেন্টিমিটার মানে হচ্ছে দৈর্ঘ্য সেন্টিমিটার, প্রস্থ সেন্টিমিটার, উচ্চতাও সেন্টিমিটার। 3টে সেন্টিমিটার গুণ করলে, 3টে এক্স গুণ করলে যেরকম এক্স কিউব হয়, 3টে সেন্টিমিটার গুণ করলে সেন্টিমিটার কিউব। The length of the box is twice of the one side of the square end. তাহলে আমার বাক্সটা হচ্ছে স্কোয়ার এন্ডেড রেক্ট্যাঙ্গুলার বক্স। এইটা আপনাদেরকে ছবি দিতে পারলেই ভালো হতো। এটা আসলে আমি কিভাবে আঁকি আমি আপনাদেরকে বলছি, যে আমার তো এখন তো আর হবে না, মানে এইটা মনে করেন যে একটা এন্ড, আর এর উপরে যাবে হচ্ছে আপনার ওই যে রেক্ট্যাঙ্গুলার বক্সটাই যে এইভাবে হয়ে গেল। যদিও আমি এই যে আমার ফ্রি হ্যান্ডে হচ্ছে ভালো আসতো, কিন্তু এখানে এটা আসবে না। এটা একটু গোলমাল আছে, ঠিক আছে, সমস্যা নেই। এইরকম একটা বক্স, ঠিক আছে, মোটামুটি একটা আইডিয়া নেন। আর এখান থেকে এইরকম একটা বক্স, বক্স কি দেখা যাচ্ছে? ইয়েস স্যার। জি স্যার। মনে করেন যে নিচেই যে এন্ডটা, এইটা হলো স্কোয়ার। স্কোয়ার মানে কি
দৈর্ঘ্য আর এই প্রস্থ হচ্ছে সমান, আর উচ্চতা হচ্ছে এইটার উচ্চতার কারণেই এইটাকে বলা হচ্ছে যে এই সাইড গুলো হচ্ছে রেক্ট্যাঙ্গুলার। তাহলে এই রকম রেক্ট্যাঙ্গুলার সাইড, এই যে বেজের যদি এই চারটে বাহু সমান হয় তাহলে কিন্তু এই যে রেক্ট্যাঙ্গেল, এই চারটে রেক্ট্যাঙ্গেল আপনি মনে করেন যে একটা কাঠের বাক্স, এর চারপাশে চারটে পিঠ আছে, এই চারটে তলই কিন্তু সমান হবে, তাই না? তাহলে দাঁড়াচ্ছে কি যে এই যে নিচে এবং উপরে যে রেক্ট্যাঙ্গুলার দুটো প্লেন রয়েছে, তল রয়ে গেছে, এই দুটোর ক্ষেত্রফল সমান, আর চারপাশে চারটে যে খাড়া তল রয়েছে এই চারটের ক্ষেত্রফল সমান। অর্থাৎ এখানে তল কিন্তু আছে মোট 6টা। একটা ইটের কথা চিন্তা করেন, একটা ইটের তল কয়টা? 6টা। তা ইটের মতো এরকম মিলবে না, কারণ ইট তো কোনোটাই স্কোয়ার নাই, এখানে বলে দিচ্ছে স্কোয়ার। তা বলছে যে এইটার টোটাল ভলিউম হচ্ছে 1458 কিউবিক সেন্টিমিটার। আবার আরেকটা কন্ডিশন দিছে যে দি লেংথ অফ দা বক্স ইজ টুইস দ্যাট অফ দা ওয়ান সাইড অফ দা স্কোয়ার। অর্থাৎ এই যে স্কোয়ার, এই যে নিচে এই যে তলটা আছে, নিচের যে তলের দৈর্ঘ্য হাইটটা হবে তার ডাবল। অর্থাৎ নিচেরটা যদি এক্স হয় এইটা হবে কত? 2x। তার মানে এইটা 2x, এইটা 2x, এইটাও 2x, এইটা 2x। চারটে কর্নারে চারটে পিলার মতো আছে, চারটেই 2x। আর এই যে বেজ যেটা ঘরের যে এই যে চারপাশের যে ডোয়া আছে এটা হচ্ছে প্রত্যেকটা x। তাহলে দেখেন এইটা 2x, এইটা x, তাহলে গুণ করলে এই তলটা বেড়ে যাবে না? এই যে চারপাশে চারটে যে খাড়া দেয়াল আছে, এই দেয়ালগুলোর ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা আমরা জানি যে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। বর্গক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থ দুটোই সমান, সেই জন্য x এবং x গুণ করলে x স্কয়ার হয়ে যায়। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থ আলাদা, x একটা y হবে আর একটা, তাহলে x y হয়। তাহলে এখানে যে চারপাশে চারটে দেয়াল আছে, খাড়া দেয়াল, এই দেয়ালগুলোর বেজ হচ্ছে x, হাইট হচ্ছে 2x। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রফল হবে x ইন্টু 2x, মানে 2x স্কয়ার। এই অঙ্কটাই একটু দেখাই আপনাদেরকে, যে এই যে আমার এটা নিচের যে অংশটা, এর দৈর্ঘ্য x, প্রস্থ x। আচ্ছা, এটা ছোট হাতের দুটাই হবে x। আর উপরের যেটা, এটার বেজ হচ্ছে x, আর দৈর্ঘ্য বা উচ্চতা হচ্ছে 2x। অর্থাৎ এক সাইড হচ্ছে x আর এক সাইড হচ্ছে 2x। তাহলে এইটার ক্ষেত্রফলের ক্ষেত্রে আমি বলছি এরিয়া ইকুয়াল টু x ইন্টু x, x ইন্টু x ইকুয়াল টু কত হয়? x স্কয়ার, তাই তো? ইকুয়াল টু x equal to x square, x square। আর এইটার ক্ষেত্রে একটা তলের ক্ষেত্রফল কত হবে? এটা যদি এইটার এরিয়া হবে 2x স্কয়ার, x into 2x, x into 2x equal to 2x square, 2x স্কয়ার, এই 2x স্কয়ার। তাহলে দেখেন এই যে নিচেরটা আর এই যে একেবারে উপরের ছাদ, এই যে মেঝে আর ছাদ, এই দুটো সমান। আপনার ঘরের মেঝে আর ছাদ সমান? Yes sir, yes sir. মেঝে এবং ছাদ দুটোরই হচ্ছে স্কয়ার করে। তাহলে দুটোর একটার যদি স্কয়ার হয় তাহলে দুটোর কত হবে? একটার যদি স্কয়ার হয় তাহলে দুটোর হবে 2x স্কয়ার, এখানে হবে 2x স্কয়ার। আর এখানে কয়টা তল আছে? এখানে তল আছে, অর্থাৎ দেয়াল কয়টা আছে? দেয়াল আছে 4টে, তাই না? হ্যাঁ, দেয়াল আছে 4টা, তার মানে এখানে 4 গুণ হবে, তার মানে 4 ইনটু 2x স্কয়ার, 2x স্কয়ার।
2x স্কোয়ার, তাহলে এইটা হয়ে যাচ্ছে আমার 8x স্কোয়ার, 8x স্কোয়ার, x স্কোয়ার। এই তাহলে দেখেন উপর নিচের ছাদ আর মেঝে হলো 2x স্কোয়ার আর চারপাশের দেওয়াল হলো 8x স্কোয়ার, তাহলে মোট কত হলো? 10x স্কয়ার। মোট হলো আবার হচ্ছে 10x স্কোয়ার। এইটা গেল একটা, কিন্তু আপনার অঙ্কটায় দেওয়া আছে কি সেটা একটু দেখেন। আমরা কি এইটা দিয়েই পারবো? এই যে এখানে বলছে যে 1458, এটা ভলিউম দেওয়া আছে। এখন ভলিউম মানে কি? আমরা এখানে আর একটু যাই আপনার কিসের জন্য, এরিয়া, এরিয়া ইকুয়াল টু লেংথ ইনটু ব্রেথ, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, আর ভলিউম ইকুয়াল টু ব্র্যাকেটে দি লেংথ ইনটু ব্রেথ, প্রস্থ ইনটু হাইট, উচ্চতা। তাহলে দেখেন এই যে বক্সটার কথা বললো, এর ভলিউম কিভাবে বের করবো? এর ভলিউম হলো এই নিচের এরিয়া ইনটু হাইট। হাইট হচ্ছে আমি বললাম 2x, তাহলে আমার লেংথ হচ্ছে x, নিচের লেংথ হচ্ছে, যেহেতু স্কোয়ার লেংথ হচ্ছে x, ব্রেথ হচ্ছে x, যেহেতু এটা দুটোই সমান, বর্গাকৃতি, সেজন্য লেংথ এবং ব্রেথ দুটোই সমান। আর হাইট কত? হাইট হচ্ছে 2x, তাহলে এর ভলিউম কত হবে? x কিউব। হ্যাঁ, 2x কিউব, অর্থাৎ 2x কিউব, এইটা হবে এর ক্ষেত্র, ঘন মানে ভলিউম, আয়তন। এখন প্রশ্নে বলছে যে এই যে প্রশ্নে আপনাকে কি বলছে? প্রশ্নে কিন্তু ভলিউম কত বলছে? প্রশ্নে ভলিউম বলছে 1400, প্রশ্নে বলছে ভলিউম 1458, তাই না? আর আপনি অ্যাসিউম করলেন কি 2x স্কোয়ার, তাহলে 2x স্কোয়ার ইকুইভ্যালেন্ট টু 1458, ঠিক আছে? এখন এই যে আমি এইগুলো মুছে দিচ্ছি, আমার আসল অঙ্ক দাঁড়িয়ে গেল এইটা, 2x স্কোয়ার ইকুয়াল টু 1458। তাহলে x কিউব, 2x কিউব ইকুয়াল টু, তাহলে x কিউব ইকুয়াল টু কত? তাহলে x কিউব x কিউব 7 to 7। হ্যাঁ, x কিউব ইকুয়াল টু এই 1458 কে 2 দিয়ে ভাগ করতে হবে, তাই তো? 729 হয়। 7 to 9 7 to 9 1458 ভাগ 2 ইকুয়াল টু 7 to 9 ইকুয়াল, এই দেখেন x কিউব আছে, x টা যদিও ছোট হাতের দিচ্ছি সব জায়গায়, আচ্ছা x কিউব আছে, তার মানে এখানে 729 কে কত কিউব লেখা যায়? লেখা যায় 9 into 9 কিউব না? 9, জি স্যার। আচ্ছা 9 কিউব লেখা যায়, ঠিক আছে, 9 কিউব, ঠিক আছে। তাহলে x এর মান কত? 9। x ইকুয়াল টু 9, ঠিক আছে? জি স্যার। এখন আমার কাছে চাচ্ছে কি অঙ্কটাই বলছে কি ওয়ান সাইড অফ দা স্কোয়ার এন্ড, এই যে নিচে, অর্থাৎ x এর মানটা কত? আপনার এইটা হচ্ছে x, এইটাও x, এইটাও x, আর এইটা হলো 2x, হাইটটা 2x, ঠিক আছে? তাহলে এর ঘনত্ব হবে x ইন্টু x ইন্টু 2x, তার মানে 2x কিউব। এখন 2x কিউব আমরা করলাম, 2x কিউব ইকুয়াল টু তাহলে 1458, তাহলে x কিউব ইকুয়াল টু 729 ইকুয়াল টু 9 কিউব, তার মানে দুই পাশের থেকে মাথার 3 বাদ দিলে এই পাশে থাকে x, এই পাশে থাকে 9, তার মানে হচ্ছে ওই যে নিচেই যে বলতিছে যে নিচের স্কোয়ার এন্ডের একটা সাইডের দৈর্ঘ্য কত, এটা হবে 9 সেন্টিমিটার, ঠিক আছে? সেন্টিমিটার এটা কিন্তু লিখতে হবে, এই যে 9 সেন্টিমিটার। এখন দেখেন এই যে 111 যে প্রবলেম, আমরা একটু শেষের দিকে যাই, এটা সলিউশনটা দেখি, এটা কোথায় আছে কে জানে। এই যে এটা আছে,
ছবি এঁকে দিছে। এখানে আবার আমার মতো চিন্তা না করে এখানে এই স্কোয়ারটা দিছে সাইডে, কোনো সমস্যা নেই। আমি এইটাকে ফ্লোর বানাইছি আর ওই পাশেরটাকে ছাদ বানাইছি, এরা আবার এইটাকে ওই ঘরের দেয়াল বানাইছে আর কি, তাতে কোনো সমস্যা নেই। মূল কথা সেম, এই যে 2x কিউব ইকুয়াল টু 1458, তাহলে x কিউব ইকুয়াল টু 729 ইকুয়াল টু 9। ঠিক আছে, বুঝা যায় অঙ্ক? জি স্যার। এই ধরনের অঙ্ক আপনারা একটু প্র্যাকটিস করবেন, হয়তো এইটাই করবেন, দরকার হলে এটা পরীক্ষায় আসবে না এইভাবে, কিন্তু এইটাই করবেন। সুবিধা হবে কি যে আপনার এই ধরনের জিনিসগুলা সম্পর্কে ক্লিয়ার একটা আইডিয়া চলে আসবে। এই যে আমি 9 সেন্টিমিটার বের করলাম, আর এখানে তাহলে সীমার পরীক্ষা হলে হতো কি, আপনাকে ওই যে অনলাইনে বলতে একের ভিতর সেই ক্ষেত্রে কিন্তু অঙ্ক করা লাগতো না, বুঝতে পেরেছেন? অঙ্ক করা লাগতো না, ওই 2x কিউবের জায়গায় দেখলেন যে ওই 6 বসাইলে হয়, 9 বসাইলে হয় না, 18 না 24 বসাইলে 1458 হয়, যে দেখেন 9 বসাইলে মিলে যায়, অতএব 9 এ টিক দিয়ে দিচ্ছেন। কিন্তু আমাদের দেশীয় সিস্টেমে অঙ্ক কিন্তু করে আপনাকে অ্যানসার 9 সেটা বের করে দিতে হবে। এখানে কিন্তু ওই যে ওই চলবে না যে টিক দেন, ওইসব নাই। স্যার এগুলো কত মার্কের মানে কোশ্চেন থাকে? হ্যাঁ, কত মার্কসের? এই অঙ্কটা যদি থাকে আমার মনে হয় 5 থেকে 6। ঠিক আছে, সেক্ষেত্রে কি ছবি এঁকে দিব? তাহলে আমরা এটা দেখলাম একটা অঙ্ক, টাইম যতটুকু আছে আমরা আর দুটো একটা অঙ্ক দেখি। পরেরটা তো আপনাদের মনে হয় এইটা তো সোজা, তাই না? যাই, এই অঙ্কটা তো সোজা, 2 নাম্বার, x স্কয়ার হোল কিউব বাই x টু দি পাওয়ার 5, পাওয়ারের উপরে পাওয়ার আছে তাহলে গুণ হয়ে ভাগে থাকার কারণে পাওয়ার বিয়োগ হয়ে যাবে, x টু দি পাওয়ার 6 মাইনাস 5, তার মানে হচ্ছে x টু দি পাওয়ার 1 ইকুয়াল টু x आंसर। কারোর কি বুঝতে সমস্যা আছে? নো স্যার। নো স্যার। আচ্ছা, এইটা দেখেন তো 2 নম্বর অঙ্কটা আপনাদের বইতে আছে, 3 নম্বরে মনে হয়। A buyer purchases 20 kgs of product, এইটা আসছে একবার না দুইবার আসছে, তবে একই ফিগার নিয়ে মনে হয় আসে নাই। A buyer purchases 20 kgs of product A at pound 7.84। এগুলোর অর্থ কারোর কাছে সমস্যা নাই তো? ইংরেজির বাংলা করে বোঝাটা এইরকম কেউ থাকলে পরে একটু সাউন্ড দিবেন। তারপরে কি আছে, 10 kgs of product B, দেখেন কয়েকটা প্রোডাক্ট আছে, A B C D 4 রকমের প্রোডাক্ট আছে এই অঙ্কটার ভিতরে। তাহলে প্রথম লাইনটা বলছে A buyer purchases 20 kgs of product A at, এটাকে আমি পাউন্ড না বলে টাকাই বলি, 7.84 পার কেস। প্রত্যেকটা কেসের দাম হচ্ছে 7 টাকা 84 পয়সা, এরকম 20 কেস, তাহলে গুণ করলে এর মোট দাম বেড়ে যাবে at 8.20 পার কেস, তাহলে 10 into 8.20, এটা বি এর দাম বেড়ে গেল। 12 কেজেস অফ প্রোডাক্ট সি at 8.50 পার কেস, তাহলে 12 into 8.50 সি এর দাম বেড়ে গেল। and a number of cases of product D at, এখানে কিন্তু ডি কত কেস সেটা বলে নাই, কিন্তু প্রতি কেসের দাম দেওয়া আছে 8.60। তারপরে বলা আছে যে হি স্পেন্ডস পাউন্ড 469.80 ইন টোটাল, তার মোট খরচ হলো এত। if there are 12 items in each case of product D, how many items of product D does he buy? অঙ্কটা একটু ভিন্ন। যেমন প্রথম কথা হচ্ছে যে ডি কত কেস সেটা বলে নাই, এটা আমি ধরে নেব যে এক্স কেস, তাহলে এক্স এর মানটা বের হয়ে যাবে।
এখন বলছে যে ডি এর প্রতি কেজের ভিতরে আবার 12টা করে আইটেম আছে, তাহলে এক্স কেজে আছে এক্স গুণ 12টা আইটেম, তার দাম হচ্ছে যেটা হবে সেইটার থেকে আমাকে বলে দিতে হবে। ওই এক্স এর মান বেরোলেই যে এক্স এর মান ইন্টু 12 ওইটাই হবে অ্যান্সার। এখন এক্স এর মানটা কিভাবে বের করবো? অঙ্কটা কিন্তু খুবই সহজ অঙ্ক। প্রথমে বলছে যে এর ক্ষেত্রে, বির ক্ষেত্রে, সির ক্ষেত্রে এইগুলো সব বলে দিচ্ছে। যেমন আমি যদি বলি যে এর ক্ষেত্রে কি হচ্ছে, এর ক্ষেত্রে আমার কয় কেস? 20 কেস। আচ্ছা, এখানে না করে আমার মনে হয় ইসে যাই, ওয়ার্ড ফাইলে গেলেই হবে। যেমন দেখেন এ প্রোডাক্ট এর ক্ষেত্রে 20 cases, sir. 7.84 এ। So 240 into 7.84. 20 কেস 7.84, তাহলে মোট দাম কত? 240 into 7. ইকুয়াল টু 156.8. 20 কেস ইন্টু 7.84 ইকুয়াল টু কত হয়? 156.8. 15, ঠিক আছে? 6. Yes, sir. 1, ঠিক আছে স্যার, 156.8। আচ্ছা, এইটা গেল এ। বি এর ক্ষেত্রে কি হবে? বি এর ক্ষেত্রে কস্ট, স্যার এটা তো 12 দিয়েও গুণ হবে, প্রতি কেসে তো 12টা করে আছে। কোনটা? এটা 12টা কার আছে? ডি এর আছে, আপনারা কিছু বলেন না ডি আমাদের। এর আছে, ডি এর এ বি সি এর কথা তো বলে নাই মনে হয়, তাই না? নিচের ওই কিভাবের মতো কি সবগুলো ঠিক আছে, তারপর হচ্ছে পুরো কোর্স থেকে জি স্যার। এ বি Yes, সি sir, yes, কয়টা sir. ওইটা 12টার কথা আপাতত খেয়াল করার দরকার নেই, ওইটা ভুলে যান। 12টা পরের অংশ অঙ্কের। আমি একটু দেখাই যে সাদা হচ্ছে গিয়ে হিটার লাইট রের ভালো রিফ্লেক্টর, হ্যাঁ, আর কালো হচ্ছে গিয়ে হিটার লাইটের ভালো অ্যাবজর্বার। হ্যাঁ, তো এই জন্যই শীতকালে এই দুইটাই ইয়া করা হয়। হ্যাঁ, তো আর মাঝখানে যে কালারগুলো আছে সেগুলো 10 into 8.2 মিডিয়াম অ্যাবজর্বার, মানে ধরো লাইট ক্যামেরা অ্যাবজর্ব করে রিফ্লেক্ট করে এরকম। হ্যাঁ, শাবাশ। কোনো পার্ট করে, কোনো পার্ট করে না। এটা আসলে মোট কারণ বি এর 82 একটু কম অ্যাবজর্ব করে। 8.20, তার মানে কত হচ্ছে? 82 টাকা নাকি? জি স্যার। এইটা তাহলে সি এর ক্ষেত্রে আমার থিকনেস ম্যাটার করে না, এই জন্যই জামার থিকনেস ম্যাটার করে। 12 বেশি জামা বলছে থিক হবে, যে যত ডুয়েল কালো ফিটনেস হবে মোটর তত 8 টাকা 50 পয়সা। 8.5 280 কথা বলতেছি। স্যার 102 ফোর 280 মিউট করেন। 2 হ্যাঁ 102 হ্যাঁ 102.0 ঠিক আছে। আর ডি এর ক্ষেত্রে কস্ট এই জায়গাটাই হচ্ছে ডি এর ক্ষেত্রে কত কেজ আপনি জানেন, এই জন্য x প্রথমেই ধরে নিতে হবে লেট দ্য টোটাল নাম্বার অফ কেজেস ফর ডি প্রোডাক্ট ডি ইজ এক্স, তাহলে সেখানে হবে এক্স, আবার এই যে গুণ চিহ্নটাও তো এক্স হয়ে যাবে। আচ্ছা, ডট দিয়ে দিই। এটা কত করে? এটা হলো 8.60, তাহলে এইটা সমান হবে 8.6x। আমার মোট খরচ হলো কত বলেন তো একটু? 469 56.69 প্লাস 82.0 প্লাস
102.0 প্লাস 8.60x এইটা। আর বইতে বলছে কি, প্রবলেমে বলছে যে মোট খরচ হলো কত? 469 টাকা 80 পয়সা। তার মানে এইটাই ইকুয়াল টু, ঠিক আছে, এখান থেকে এক্স এর মান বের করতে হবে। এটাকে একটু সংক্ষেপ আমরা করে নিতে পারি, সেটা হচ্ছে যে এই তিনটে যোগ করলে কত হয়? 340.8 340.8 এইটা ঠিক আছে, প্লাস 8.6 x ইকুয়াল টু 69.80, ঠিক আছে। এরপরে তাহলে আমরা লিখতে পারি 8.6x ইকুয়াল টু 469.80 মাইনাস ওই 340 ওই পাশে নিয়ে যাচ্ছি, 340.8 এইটা হলে আমি এইটা সমান আবার কত হয়? 129, হ্যাঁ রাউন্ড ফিগার, তাই না? তাহলে এখান থেকে আমি বলতে পারি x ইকুয়াল টু ব্র্যাকেট 129 ডিভাইডেড বাই 8.6 কত হয়? 15 একদম রাউন্ড 15। জি স্যার, রাউন্ড। এখন আসেন আপনার কাছে আবার অঙ্কটার দিকে আমরা একটু তাকাই, কি চাচ্ছে লাস্টে? বলছে যে if there are 12 items in each case of product D, দেখেন শুধু D এর ক্ষেত্রে এটা বলছে, অন্য তিনটের ক্ষেত্রে কিন্তু বলে নাই। how many items of product D does he buy? এখন D তো তাহলে আমি বের করে ফেললাম যে সে 15 কেস D কিনছে, তাই না? প্রতিটা কেজে যদি 12টা করে থাকে তাহলে টোটাল আইটেম কত? টোটাল আইটেমস ইকুয়াল টু তাহলে 15 গুণ 12 180 নাকি? 180 স্যার। এটাই आंसर। বুঝা গেল? জি স্যার। এইটা আমরা এই যে এই অঙ্কটা 113 সম্ভবত এইটাই। আমরা একটু 113 এর সলিউশনটা দেখে আসি। 113 এই যে দেখেন, এই যে 15 180, ঠিক আছে? দেখা গেল তো? জি স্যার। অঙ্ক সোজা না কঠিন? কঠিন না, সোজা স্যার, সোজা। একটু কেয়ারফুলি পড়বেন অঙ্কগুলা। অঙ্কগুলা কিন্তু আসলে সোজা, এবং দেখবেন যে আপনি যখন কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করবেন না তখন বেশ মজা পেয়ে যাবেন। তখন ওই একবার করলে তারপরে দ্বিতীয়বার রিভিশন দিতে গেলে আর ভুল হবে না, মানে বুঝতে হবে আগে ভালো করে, তারপরে স্যার। সেই জন্য এই যে এই সীমার এই অঙ্কগুলো ভালোভাবে পড়তে হবে, একাধিকবার পড়তে হবে যে আসলে কি বলছে, প্রতিটা লাইন প্রতিটা ওয়ার্ড ভালো করে খেয়াল করতে হবে। যেমন স্যার এই যে জিওমেট্রির ব্যাপার স্যাপারটা, এটা তো মানে বক্স পর্যন্তই থাকবে তাই না? ওই ত্রিভুজ আসলে তো গলায় ফাঁসি নিতে হবে। আই মিন জিওমেট্রির ব্যাপার স্যাপারগুলো তো বক্স পর্যন্তই থাকবে তাই না? স্কয়ার আর আয়তক্ষেত্র, ওই যে প্রথম অঙ্কটা, হ্যাঁ কতটুকু পর্যন্ত থাকবে? বইতে যা আছে বাইরে কিছু দেবে বলে মনে হয় না। আমি এইটাও দেওয়ার পক্ষে না। না স্যার, আই মিন দিল আমি জানি না, কিন্তু আয়তক্ষেত্র বর্গক্ষেত্র হ্যান্ডেল করা যায়, বাট ত্রিভুজ ওগুলা দিলে তো স্যার প্যারা হয়ে যাবে। এগুলো দিবে না, ওগুলো থাকা উচিত না আর কি, আমি মনে করি। জানি না যে কাকে কি করতে দিবে, মানে অনেক বিস্তার হয়ে যাবে। আচ্ছা, লাস্ট অঙ্কটা এই স্লাইডের, এ পারসন পেজ, এখানে কিন্তু যা অঙ্ক আছে সবই মোটামুটি বইয়ের অঙ্ক। এ পারসন পেজ নো ট্যাক্স অন দা ফার্স্ট এত আর্নিংস, এটা মনে হয় রিসেন্ট আসছিল, কত সালে যেন এটা, যেন রিসেন্ট কত সালে যেন আসছিল।
আপনারা কি একটা প্রশ্ন দেখতে পাচ্ছেন? জি স্যার। এইটা ওই জি যে স্যার। একটা জুন 2018 এই দেখেন, এই যে এই অঙ্কটা দেখেন, সি নাম্বার অঙ্কটা কি আছে এটা? A person A pays person pays no tax on the first 2,50,000 টাকা of earnings, and then 10% tax on the remainder of earnings. If he or she wishes to have 6,10,000 টাকা net of tax earnings, what gross earning does she needs? বুঝতে পারছেন? আর আপনাদেরকে আমি যেটা দেখালাম নিশ্চয়ই একই অঙ্ক, just amount একদম to pay করে হুবহু এক অঙ্ক, হলো পাউন্ডের জায়গায় টাকা, ফিগার গুলো অন্য জায়গায় অন্য ফিগার। জি স্যার। তাহলে বুঝতে পারছেন যে অঙ্কর চেঞ্জটা কিরকম হয়? জি স্যার। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব? যারা ইনকাম ট্যাক্স সম্পর্কে কিছুটা আইডিয়া আছে তারা ভালো করবেন। এই যে ট্যাক্স এক্সেমশন একটা থাকে যে মিনিমাম এত টাকা পর্যন্ত আয়, তার উপরে সরকার কোনো ট্যাক্স নেবে না, এর বেশি গেলে বিভিন্ন স্ল্যাবে বিভিন্ন রেটে নেয়। এখানে যেটা বলছে যে একজন ব্যক্তি প্রথম 3,500 পাউন্ড, আচ্ছা আমরা ওই অঙ্কটাই একটু আলাপ করি, কই রাখলাম ওয়ার্ডে। এই যে এই অঙ্কটা দেখেন, এ পার্সন পেজ নো ট্যাক্স অন 2,50,000। এখন বাংলাদেশে কিন্তু এই গত বছর পর্যন্ত এই সিস্টেমে ছিল যে 2.5 লাখ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। তারপরে ধরে নেন তারপরেরটা ঠিক এইভাবে আসে নাই, কিন্তু এটা অঙ্কটা সিম্পলিফাই করার জন্য বলা হয়েছে তারপরে 10% ট্যাক্স দিতে হবে। আচ্ছা একটা জিনিস খেয়াল করেন যে আমার ইনকাম যদি 5 লক্ষ টাকা হয় তাহলে ট্যাক্স কত হবে? 2.5 লাখ বাদ দিয়ে 2.5 লাখ। হ্যাঁ, 2.5 লাখ টাকার উপর ট্যাক্স দেওয়া লাগবে না, অতএব 2.5 লাখ বাদ দিলাম 5 লাখ থেকে, আরো থাকলে 2.5 লাখ। ওই 2.5 লাখের উপর 10% দিতে হবে, 25,000 টাকা। তাহলে 25,000 টাকা ট্যাক্স দিলে আমার 2.5 লাখ থেকে থাকে কি? 2,25,000, তাই না? আর এই 2.5 লাখ তো আছেই, তাহলে মোট কত ট্যাক্স দিলাম আর আমার থাকলো কত রিমাইন্ডার? 4,75,000 4,75,000 টাকা। 4,70,000 থাকলো। হ্যাঁ, এই টাকাটা থাকলো, এইটাই হচ্ছে ট্যাক্স ক্যালকুলেশন। এখন আমি যদি আপনাকে বলি যে এই যে 2.5 লাখ টাকা ট্যাক্স নাই, তারপরে আমার 10% ট্যাক্স দিয়ে আমার 4,75,000 টাকা থাকতে হবে, তাহলে আমার মোট আর্নিংস কত? তাহলে মোট আর্নিংস হবে ওই 5 লাখ টাকা, তাই না? 5 লাখ। ওইটাই বের করে দিতে হবে যে ইফ ইউ উইশ টু হ্যাভ 6,10,000 নেট অফ ট্যাক্স, মানে ট্যাক্স দেওয়ার পরে ওই জায়গায় যেরকম 4,75,000 থাকে নেট অফ ট্যাক্স, এখানে বলতে যে 6,10,000 থাকবে, তাহলে আমার মোট আর্নিংটা কত ছিল? এটাও সহজ। আপনি এই যে 6,10,000 থেকে আপনি দেখেন, ওই যে আমি যে উদাহরণটা মুখে মুখে বললাম যে 5 লাখের ভিতর 2.5 লাখ বাদ দিলাম আর থাকলো 2.5 লাখ। এই 2.5 লাখের ভিতর যদি আমি 10% ট্যাক্স দিই তাহলে কত পার্সেন্ট আমার কাছে থাকে? 4,75,000 থাকে। আমার 90% থাকে 2.5 লাখ টাকার। প্রথম কথা হচ্ছে যে 5 লাখের ভিতর 2.5 লাখ টাকার উপরে কোনো ট্যাক্স নাই, অর্থাৎ ওইটাকে টোটালি সেপারেট করে ফেলেন, ওইটার সাথে কোনো ক্যালকুলেশন করব না। বাকি যে 2.5 লাখ থাকলো ট্যাক্সেবল ইনকাম, এইটার উপরে 10% ট্যাক্স, তাহলে কত পার্সেন্ট ট্যাক্স না? 90% ট্যাক্স না। তার মানে আমার কাছে থাকবে 90% আর সরকারকে দিয়ে দেবো 10%, তাই তো? জি। তাহলে আমার কাছে যেটা থাকবে ওইটা হচ্ছে 90%। তাহলে এই যে 6,10,000 টাকা, এখান থেকে 2.5 লাখ বাদ দেন, কত হয়? 2,60,000 2,60,000, তাই তো? 3,60,000 3,60,000 হচ্ছে 90%। বোঝা যায় কেন? জি স্যার। কারণ আমি তো 10 এর ভিতরে 10% তো ট্যাক্স দিয়ে দিছি। তাহলে 90% সমান যদি 3,60,000 হয় তাহলে 100% সমান কত? তাহলে 10% যোগ করতে হবে। 3,60,000 ডিভাইডেড বাই 90 গুণ 100, 400 স্যার, 4 লাখ। 4 লাখ। তাহলে 4 লাখ আর ওই যে 2 লাখ ছিল, 2,50,000 ছিল, মোট কত হলো?
তাহলে 6,50,000। 6,50,000 এইটাই অ্যান্সার। বুঝতে পারছেন? স্যার বুঝতে পারিনি, আরেকবার স্যার বলুন। একটু যদি ক্যালকুলেশনটা করে দিতেন ভালো। আমরা যদি এভাবে ঐকিকভাবে না করে যদি প্লাস মাইনাস করে করি সেক্ষেত্রে কি হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা যেভাবে পারেন সেইভাবে করে দিবেন। এই যে এটা দেখেন, তো এগুলো আপনাদেরকে সরবরাহ করা যাবে না, এটা যদি পারেন তা দেখে নেন। এগুলো আবার এই কিছু রেস্ট্রিকশন আছে। স্যার পড়বো তো আমরাই, তা আমরা কেন দেখবো না স্যার? আপনি যে করে নেন, আপনি যে সলিউশনটা, আপনার প্রশ্নটা লাগবে না, আপনি শুধু প্রশ্ন তো আপনার কাছে আছে, সলিউশন এই যে এইটা, এটা একদম সোজা। এই যে 6,10,000 তার থেকে অথবা ছবি তুলে নেন, সেটাও ভালো। জি স্যার, স্ক্রিনশট দিন। বুঝতে পারছেন এটা কিভাবে হলো? ঠিক আপনাদের ওই স্লাইডের অঙ্কটা, স্যার এবার বুঝছি। এই যে নিচের যে অঙ্কটা, এই অঙ্কটা ভাবেই করতে হবে, ঠিক আছে? আমরা শীট চেঞ্জ করে একটু, আজকে কিন্তু শেষ, বেসিক ম্যাথ শেষ। আমি সামনের দিনে প্রবাবিলিটি চ্যাপ্টার শুরু করব। স্যার সলিউশনটা আরেকবার দেখান। আর তো দেখা যাবে না, চাইতে পারেন নাই। এই যে এটা দেখ, ঠিক আছে? আজকে আমি ক্লোজ করি তাহলে আস্তে আস্তে। এই জায়গাটাই একদম, এগুলো সব আপনাদের বইতে আছে, বুঝছেন? আপনারা একটু দেখে প্র্যাকটিস করবেন, তারপরে আমি আমার ক্লাস নিতে নিতে আমি চেষ্টা করব একদম পিছনে গিয়ে যদি একটা ক্লাস বা স্যার এর পরের দুইটা শীট দেখি তো আর স্যার। ভ্যাটের এটা কোন চ্যাপ্টারের পেজ নাম্বারটা কত বলবেন? কোনটা? স্লাইডের যেটা, স্লাইডের এইটা তো, এটা কি মক কোশ্চেন থেকে আবার নেওয়া হয়েছে কিনা কে জানে। এই যে এই অঙ্কটাই তো পরেরটা। স্যার এটা কত পেজ? হ্যাঁ, পেজ নাম্বারটা কত স্যার? 28। এটা হচ্ছে ম্যাথ বুকের 28। 1.14 কোশ্চেন। আর এগুলো কি সলিউশন আছে বইয়ের? হ্যাঁ বইয়ে আছে। হ্যাঁ আছে বইয়ে। 29 এই যে এখানে যাবেন, বইয়ে সব সলিউশন আছে। দেখেন এই যে বইটাকে একটু আপন মনে করেন, ওইটাকে খুব বেশি একদম মানে উল্টানো পাল্টানো শুরু করে দেন পৃষ্ঠাগুলা, তাহলে দেখবেন সব আছে। বইটা একদিন এক কাজ করেন না, সম্পূর্ণ বইটা খালি হাত দিয়ে উল্টাই দেন আর চোখ দিয়ে তাকিয়ে থাকেন, কি আছে না আছে একটা আইডিয়া পেয়ে যাবেন। তারপরে দেখবেন যে 33 নাম্বার স্লাইডটা দেখা যাবে? হ্যাঁ 33 নাম্বার স্লাইডটা একটু দেখা যাবে? এইখানে না স্যার, হ্যাঁ স্লাইডে। কত নাম্বার? 31? এটা 32 সব সোজা সোজা। আচ্ছা নরেন না স্যার, দাঁড়ান আমি ডেসিমাল প্লেসেস এগুলো আপনারা করেছেন না, নিয়ারেস্ট অর্ডার। তারপরে এই যে সিম্পলিফিকেশন, এই যে ফর্মুলার অঙ্ক মান বসাই দিলে অ্যানসার পাওয়া যাবে। তারপরে এই যে প্রাইস অফ এত এত, এই যে ভ্যাট এত %, ভ্যাট ছাড়া দাম, এটা বইতে আছে আপনাদের। ও আচ্ছা, আর 33 নাম্বার স্যার ইনইকুয়ালিটিস। তারপরে এই অঙ্কটাও তো যে মনে হলো যেন যে কোশ্চেনে কনভার্ট না আসছে। স্যার আপনার টাইম শেষ হয়ে গেছে স্যার, পরবর্তী ক্লাস শুরু করব আমরা। আরে আমার আরো 15 মিনিট গ্যাপ আছে না? ইয়েস স্যার আছে। আচ্ছা ঠিক আছে, এখনই শেষ করছি। আচ্ছা এইটা দেখেন, এই যে একটা টোটাল কস্ট অফ ম্যাটেরিয়াল এইরকম একটা আছে। স্লাইড তো শেষ করে দিচ্ছি, যদি পরবর্তীতে সময় বের করতে পারি আরো আপনাদের এগুলো দেখতে ইনশাআল্লাহ।
আমাদের ক্লাস কি শেষ? হ্যাঁ হ্যাঁ শেষ। আচ্ছা আচ্ছা।